অনেকেই বলতে শুনবেন যে চীন অ্যাকচুয়ালি আমাদের ভারতের তুলনায় অনেকটাই বেশি তাড়াতাড়ি রিচ দেশে পরিণত হয়ে গেছে, যেখানে কিনা দুটো দেশই স্বাধীনতা পেয়েছিল একই সময়। দেখুন, এটা কিন্তু কোনোভাবেই সত্যি না। চীন অ্যাকচুয়ালি ফ্রিডমটা পেয়েছিল তাদেরই যে মোনার্কি সিস্টেমটা ছিল তাদের হাত থেকে, তা আবার 1912-তে। মাঝে আবার কিছু সময়ের জন্য জাপান অকুপাই করে ফেলেছিল। নর্মাল যদি ভাবেন মোটামুটি 8 বছরের মতো। যেখানে দেখুন আমাদের ভারত অ্যাকচুয়ালি 800 বছরের দীর্ঘ কলোনিয়াল পিরিয়ড পার করে ফাইনালি স্বাধীনতা পেয়েছিল। তারপর আবার দেখবেন অনেকেই বলে যে আমাদের ভারতে ডেমোক্রেসি, তাও কিন্তু আমাদের ভারত কোনোভাবে গ্রো করতে পারেনি। এদিকে দেখুন চীনে সেখানে ডিক্টেটরশিপ, বাট তবুও চীন সেখানে ফাস্ট গ্রো করে গেছে। মানেটা হলো অন পেপার ডিক্টেটরশিপকে বাজে বললেও অ্যাকচুয়ালি কিন্তু ডিক্টেটরশিপ ভালোই। দেখুন সেদিক দিয়ে আবার যদি ভাবা হয় তাহলে তো নর্থ কোরিয়ার অ্যাকচুয়ালি সাউথ কোরিয়ার থেকে অনেকটাই বেশি রিচ হওয়ার কথা ছিল, তাই না? মানেটা হলো দেখুন, এই যে চায়নার ফার্স্ট রিচ দেশে পরিণত হয়ে যাওয়া, সাথে হচ্ছে আমাদের ভারতের যে পুয়ার থেকে যাওয়া, এটার কারণগুলো হলো অ্যাকচুয়ালি অন্য কিছু। চলুন সেইগুলোকেই অ্যাকচুয়ালি জেনে নেওয়া যায়। প্রথমটাই হলো লিডার। একটা দেশের ফার্স্ট গ্রো করে যাওয়ার পেছনে বা একটা দেশের লম্বা একটা সময় ধরে পুয়ার থেকে যাওয়ার পেছনে মেইন যে কারণটা সেটা হলো সেই লিডার। চীন ফ্রিডমটা আগে পেয়েছিল, সো রেভলিউশনারি লিডারও চীন আগে পেয়েছিল। 1978 দেং জিয়াওপিং ভালো মতন করেই বুঝতে পেরে গেছিলেন যে একটা দেশের গ্রো করার জন্য ইনভেস্টমেন্টের দরকার, সেটা দেশের ভেতর থেকে আসতে পারে অথবা ফরেন অন্যান্য দেশের থেকে। দেং জিয়াওপিং মানি রিলেটেড মাও জেদংয়ের যে স্ট্রিক্ট কমিউনিজমের আইডিয়াগুলো সেগুলোকে শুরু থেকেই টোটালি সাইড করে দিয়েছিলেন, বদলে তিনি একেবারে প্র্যাগম্যাটিক আর কমন সেন্সকে অ্যাপ্লাই করেছিলেন। ফেমাস একটা কোট, ইট ডাজন্ট ম্যাটার ইফ আ ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস। মানে অ্যাকচুয়ালি তিনি মিন করতে চেয়েছিলেন ক্যাপিটালিজম বা কমিউনিজম তাতে কোনো যায় আসে না, যতক্ষণ কিনা সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষদের ওয়েলদি আর প্রসপারাস বানাচ্ছে। যার ফলে কি হয়, চীনে ইনভেস্টমেন্ট আসতে থাকে, যার ফলে ম্যানুফ্যাকচারিং গ্রো করে। ম্যানুফ্যাকচারিং গ্রো করার কারণে এক্সপোর্টও গ্রো হয়। এক্সপোর্ট গ্রো করার কারণে কান্ট্রির যে কারেন্সি, কান্ট্রির যে ইকোনমি, সেইগুলো গ্রো করে যায়। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে চীন শুধুমাত্র এক্সপোর্ট করেই টোটাল যে অ্যাকচুয়ালি লাভের ব্যাপারটা, মানে সারপ্লাসের ব্যাপারটা, সেটা এনজয় করে $1 ট্রিলিয়ন মতো। মানে ইম্পোর্টের তুলনায় এক্সপোর্ট করে সারপ্লাসটা হলো $1 ট্রিলিয়ন। বুঝতে পারছেন আসলে অনেকগুলো দেশে এতটা তো জিডিপিও না। দেং জিয়াওপিং এই জিনিসটাকেই খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গিয়েছিলেন। তারপর আবার তিনি ওপেন করে দিয়েছিলেন স্পেশাল ইকোনমিক জোনস, মানে হচ্ছে চীনের মধ্যেই এক একটা পার্টিকুলার এরিয়া, যেখানে সবকিছুকে তিনি ইজি করে দিয়েছিলেন, যাতে কিনা ইনভেস্টাররা ইজিলি ইনভেস্ট করতে পারে, বিজনেসম্যানরা ইজিলি বিজনেস করতে পারে, ট্যাক্সও যাতে কম দিতে হয়। যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি চীন পরিণত হয়ে গেছিল এই পুরো ওয়ার্ল্ডের একটা ফ্যাক্টরিতে। তার রিফর্মগুলো অর্গানিক্যালি আবার পথ তৈরি করে দিয়েছিল ওয়ান টাউন আর ওয়ান প্রোডাক্ট মডেলের। মানটা হচ্ছে এক একটা পার্টিকুলার টাউনে এক একটা পার্টিকুলার প্রোডাক্টেরই ম্যানুফ্যাকচারিং, ফলে প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারিং অনেকটাই বেশ চিপ হয়ে যায়, অনেকটাই বেশ ফাস্ট হয়ে যায়, যার ফলে আলটিমেটলি গিয়ে এক্সপোর্টটাও ফাস্ট হয়ে যায়। ঠিক এইভাবেই চীন নিজেদেরকে বানিয়ে ফেলেছিল এই পুরো ওয়ার্ল্ডের একটা ম্যানুফ্যাকচারিং হবে, পুরো একেবারে লিবারেলাইজেশনের মাধ্যমে। যেখানে দেখুন এই লিবারেলাইজেশনটা আমাদের ভারতে স্টার্ট হয়েছিল অনেকটা পরে, 1991-এ। নেক্সট যে জিনিসটা আমাদের ভারতের স্লো গ্রোথের পেছনে দায়ী সেটা হলো আনরিজলভড পোস্ট পার্টিশন ফল্ট লাইন্স। অ্যাকচুয়ালি দেখুন জানবেন ভালো মতন করে, ইন্ডিপেন্ডেন্সের সময় যে কারণে অ্যাকচুয়ালি যে বেসিসে অ্যাকচুয়ালি আমাদের ভারতকে ডিভাইড করা হয়েছিল সেই বেসিসটাকেই কিন্তু পুরো কমপ্লিট করা হয়নি, যার ফলে আলটিমেটলি আমাদের ভারতের মধ্যে ইন্টারনাল ফল্ট লাইনগুলো থেকে যায়, যেটা অ্যাকচুয়ালি পলিটিক্সের ওপরেও গিয়ে প্রভাব ফেলেছিল। যার ফলে পলিসিসগুলো তৈরি হতো ইনকনসিস্টেন্ট, শর্ট টার্ম, আর ফোকাসড হতো ইলেকটোরাল গেইনসের ওপরে। আমাদের ভারত অ্যাজ এ হোল ইউনিট কিভাবে ফাস্ট গ্রো করবে সেই দিকেই ফোকাস থাকতো না। যাদেরকে ইউনাইট করাটাই অ্যাকচুয়ালি দরকার ছিল, যাদেরকে ইউনাইট করার মাধ্যমে দেশের ফাস্ট গ্রোথটা পসিবল ছিল, সেই দিকেই টোটালি ফোকাসটা ছিল না। ফলটা হয়
ভেরিয়াস এরকম পলিসিস, যে কারণে আমাদের ভারতের ইন্টারনাল ডিভিশনটা আরও অনেকটা ওয়াইডেন হয়ে যায়। নেক্সট, সবথেকে বড় যে জিনিসটা আমাদের ভারতের ফাস্ট গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মেরিটকে পুশ না করা। আমাদের ভারতে মেরিট প্রপার ব্যাকিং পাচ্ছে না। দেখেছেন ভালো মতন করে, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট স্পেশাল ক্লাসের থেকে বিলং করে, তারা কিন্তু কোনো দিক থেকেই প্রপার ব্যাকিং পায় না। কোনোভাবে ধরেন তারা নিজেদের এডুকেশনটাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে কমপ্লিট করলো, সেক্ষেত্রে আবার পরে গিয়ে হায়ার এডুকেশন বা জব অপরচুনিটিসের ক্ষেত্রে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া, যার ফলেই দেখবেন আমাদের ভারতের থেকে মেধা বেরিয়ে যেতে বাধ্য হয়, যেটাকেই অ্যাকচুয়ালি আমাদের ভারতের ব্রেন ড্রেন বলে। তারা যদি ভারতের মধ্যেই থেকে গিয়ে আবার বিজনেসেস ওপেন করতে চায়, স্টার্ট আপস ওপেন করতে চায়, সেক্ষেত্রেও আবার আমাদের ভারতে ভালো মতনই জানেন বিজনেসেস রান করাটা, স্টার্ট আপস ওপেন করাটা এতটা ইজি না। যদিও এখন ডাইরেক্টলি গভর্নমেন্টের তরফ থেকেই বিজনেসগুলো, স্টার্ট আপসগুলো হেল্প পাচ্ছে, বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকেও হেল্প পাচ্ছে। বাট দেখুন, আগে কিন্তু এটা কোনোভাবেই ছিল না। এই যে মেরিট ড্রেন বা ব্রেন ড্রেন, সাথে হচ্ছে এই যে বিজনেসেসও ঠিকমতো রান করতে না পারা, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা মিস অপরচুনিটি তৈরি করে। মানে হচ্ছে মেরিটের নাম করে আমাদের ভারতের মধ্যে থেকেই একটা অপরচুনিটি তৈরি হচ্ছে আমাদের ভারত যাতে ফাস্ট গ্রো করতে পারে, বাট সেই মেরিটটাকেই ক্যাপিটালাইজ করা হয় না। যে কারণে দেখবেন এখনকার দিনে এই পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো বেশ বিগ টেক কোম্পানি, তাদের মধ্যে আবার সিইও ইন্ডিয়ান, বাট কোনো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বিগ টেক কোম্পানি এক্সিস্ট করে না। নেক্সট মেজর যে রিজনটা যে কারণে আমাদের ভারত ফাস্ট গ্রো করতে পারেনি সেটা হলো ইলেকশনস ইন রেগুলার ইন্টারভালস। অ্যাকচুয়ালি দেখুন, চীনে ওয়ান পার্টি লং টার্ম রুল, ইলেকশনস হয়, বাট সেক্ষেত্রে কিন্তু সাধারণ যে মানুষরা তারা অ্যাকচুয়াল লিডারকে চুজ করে না, চুজ করা হয় অ্যাকচুয়ালি পার্টির মধ্যে থেকেই ইন্টারনালভাবে, যেটা দেখুন অবভিয়াসলি একটা বাজে ব্যাপার। সাধারণ মানুষদেরই উচিত লিডারদের চুজ করা, বাট দেখুন এটাই কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে আবার অতিরিক্ত পরিমাণে এক্সট্রা হয়ে যায়। আমাদের ভারতে প্রত্যেক 2-3 মাস অন্তরই ইলেকশন হয়, স্টেট ওয়াইজ আর না হলে নেশন ওয়াইজ, যার ফলে এক তো সময় নষ্ট হয়, তারপর আবার অনেকটা পরিমাণে অর্থও নষ্ট হয়ে যায়। এই সিম্পল একটা জিনিসই অনেকটাই পরিমাণে হ্যাম্পার করছে আমাদের ভারতের ফাস্ট গ্রোথের ব্যাপারটাকে। তবে দেখুন, এখানে একটা ধ্যান দেওয়ার ব্যাপার রয়েছে। আমাদের ভারতের ডেমোক্রেসি কিন্তু আমাদের ভারতীয়দের মেড ডেমোক্রেসি না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, যেটাই এখন কন্টিনিউ চলছে। নেক্সট হলো চীনের টপ টু বটম অ্যাপ্রোচ। অ্যাকচুয়ালি চীনের মেন যে লিডার সে কোনো ডিসিশন নেয়, তারপরে হচ্ছে পার্টির টপ টু বটম সেই ডিসিশনটাকে ফলো করে, বা বলতে পারেন ফলো করতে বাধ্য হয়। যদি কেউ ফলো না করে তাহলে সাথে সাথেই হেভি পানিশমেন্ট। সেখানে আমাদের ভারতে ভালো মতনই দেখেছেন টু মাচ বিউরোক্রেসি, কারাপশন, রেড টেপ, লেথার্জি, এই সব কিছু রয়েছে, যে জিনিসগুলি দেখুন যে কোনো প্রজেক্টকে ইজিলি ডিরেল করে দেয়। এর মানে এই না যে চীনে কোনো রকমের কারাপশন নেই, অবশ্যই রয়েছে, বাট যখন চীনের পার্টি কোনো কিছু অ্যাকচুয়ালি ডিসাইড করে তখন কিন্তু সেটা করেই ছাড়ে, আর সেটা ফাস্টও হয়। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে বুলেট ট্রেন চীন প্রডিউস করে বুলেট ট্রেনেরই স্পিডে, সেখানে আমাদের ভারতে দেখুন এভরি পসিবল সেক্টরে কারাপশন, বিউরোক্রেসি, লিডারশিপ যদি চায়ও যে ফাস্ট কোনো কিছুকে করবে, তবুও কিন্তু ইজি হয় না সেটাকে ফাস্ট কমপ্লিট করাটা। ল্যান্ড অ্যাকুইজিশন, লিগাল অবস্টাকলস, রিসোর্সেস মোবিলাইজেশন, হোয়াট নট। লাস্ট যে পয়েন্টের কারণে অ্যাকচুয়ালি আমাদের ভারত ফাস্ট গ্রো করতে পারেনি সেটা হলো ইউনিয়ন আর হচ্ছে এনভায়রনমেন্টের নাম করে প্রটেস্ট। অ্যাকচুয়ালি দেখুন ভালো মতনই দেখেছেন, যদি ভারতের সরকার কিছু করতেও চায় সেক্ষেত্রেও আবার প্রটেস্ট, কখনো ইউনিয়নের নাম করে তো কখনো আবার এনভায়রনমেন্টের নাম করে, যার ফলে খুবই হার্ড হয়ে যায় ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার, যার ফলে আলটিমেটলি বিজনেসেস স্টার্ট করাটাও অনেকটাই বেশি টাফ হয়ে যায়। এক্সাম্পল হিসেবে আপনি ভালো মতনই জানেন আমাদের পশ্চিমবঙ্গে টাটার সাথে কি হয়েছিল, সাথে আবার আদিত্য বিড়লা গ্রুপ কিভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। যদি নেশনের দিক থেকে ভাবেন তাহলে রিসেন্টলি লাদাখের প্রোটেস্টগুলোকেও বেশ ভালো মতন করেই লক্ষ্য করেছে। কিন্তু দেখুন চীনে কিন্তু এই জিনিসগুলো করাটা কোনোভাবেই ইজি না। চীনে এই যে প্রোটেস্ট করা, ইউনিয়ন, এই সব কিছুর ওপরে টোটাল ব্যান। চীনের সিসিপি যদি কোনো কিছু একটা করতে চায়
তাহলে সেটা করেই ছাড়ে। কোনো প্রোটেস্ট, কোনো ইউনিয়ন সেটাকে আটকাতে পারে না। যাই হোক, এখন বর্তমানে আমাদের ভারত আবার সেই ট্র্যাকে ফিরছে, আবার ধীরে ধীরে গ্রোথ করাটা শুরু করে দিয়েছে। অনেকগুলো প্রবলেমকে কিন্তু এখনো পর্যন্ত সলভ করা হয়নি বা সলভ করা হচ্ছে না, বাট তবুও কিন্তু ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্ট ধীরে ধীরে এইবার আমাদের ভারতে গ্রো করা শুরু করে দিয়েছে। টোটাল বর্তমানে আমাদের ভারতের এক্সপোর্ট $437 বিলিয়ন পৌঁছে গেছে, যার মধ্যে থেকে ডিফেন্সের সেক্টরেই অ্যাকচুয়ালি মেজর গ্রোথটা দেখা যাচ্ছে। 2014-তে যেখানে আমাদের ভারত মাত্র $0.07 বিলিয়ন ডিফেন্সের এক্সপোর্ট করত, সেখানে এখন সেটা সোজা পৌঁছে গেছে $4.11 বিলিয়ন। এটা ক্লিয়ার যে আমাদের ভারত বর্তমানে চীনের সাথে নর্মাল যে জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং করা সেগুলো নিয়ে কম্পিট করতে পারবে না, বাট ডিফেন্সের সেক্টরে কিন্তু আমাদের ভারত ভালো মতন করেই মার্কেটটাকে ক্যাপচার করতে পারবে। আর সেই দিকেই আমাদের ভারত ফাইনালি ফোকাস করাটা স্টার্ট করে দিয়েছে। তার উপর আবার আমাদের ভারত আবার ফোকাস করা স্টার্ট করে দিয়েছে এআই এর দিকে, মানে ফিউচার টেকনোলজির দিকে। বাট সেই কিন্তু একই জিনিস, 6টা টোটাল বটলনেক যেগুলোর ব্যাপারে আমি মেনশন করলাম। এবার আপনি বলুন, আমাদের ভারতের এই ফাস্ট গ্রো করার জন্য কোন বটলনেকটাকে অ্যাকচুয়ালি সব থেকে তাড়াতাড়ি আগে সলভ করা দরকার, জানাবেন কমেন্টের মধ্যে।